তো হয়নি। 2020 আমরা প্রত্যেকেই একটা ভীষণ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, এবং আপনারা যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন, আমার দৃষ্টিতে ডাক্তারবাবুদের মতো, স্বাস্থ্যকর্মীদের মতো আপনারাও ফ্রন্টলাইন করোনা ওয়ারিয়ারের কাজ করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তাই আপনাদের সকলকে আমি আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আগামী দিনগুলো যেন আমরা সুস্থভাবে সবাই কাটাতে পারি, এই কামনা জানাচ্ছি। আজকে যে বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা কৃষিজীবী মানুষের জীবন নিয়ে। আপনারা জানেন আমাদের রাজ্যে কৃষকদের অবস্থা এবং উত্তরবঙ্গে কৃষিজীবী মানুষের যে আর্থ সামাজিক অবস্থা সেটা অত্যন্ত সংকটজনক। আমি ব্যক্তিগতভাবে এবং পার্টির কাজ নিয়ে বিভিন্ন জায়গাতে কৃষিজীবী মানুষের বাড়িতে গিয়েছি। তাদেরকে আমরা অন্নদাতা বলি, কিন্তু অন্নের অভাব রয়েছে তাদের বাড়িতে। আমাদের চাষি ভাইরা, তাদের বাড়িতেই ঠিকমতো অন্ন জোটে না। আমি দীর্ঘদিন দেখেছি তাদের যে পার ক্যাপিটা ইনকাম, কৃষকদের পার ক্যাপিটা ইনকাম, সেটা ন্যূনতম মানদণ্ডের নিচে। তার কারণ আমাদের উত্তর বাংলায় বেশিরভাগ মানুষই কৃষিজীবী মানুষ। এখানকার যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থান অনুযায়ী শিল্পে তেমন কোনো প্রগতি হয়নি বা অপরচুনিটিও নেই। এখানে কৃষি কাজ করেই বেশিরভাগ মানুষ বেঁচে আছেন। আদিবাসীরা রয়েছেন, রাজবংশীরা রয়েছেন, বিভিন্ন সমাজের বিভিন্ন বর্গের মানুষ এখানে কৃষি কাজ করেই তাদের জীবন নির্বাহ করেন। কিন্তু তাদের যে আর্থসামাজিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, সেটা অত্যন্ত দুঃখজনক। তার অন্যতম কারণ তাদের যে হাড় ভাঙা পরিশ্রম, রক্ত জল করা পরিশ্রম, সেই পরিশ্রম করে যে উৎপাদন করেন, সেই উৎপাদন বাজারে ন্যায্য মূল্যে তারা বিক্রি করতে পারেন না। আমার যে রিসার্চ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমীক্ষা, সেই অনুযায়ী আমাদের কৃষকদের উৎপাদিত দ্রব্য সেটা ন্যায্য মূল্যে এই কারণে পান না ফোরেরা বা দালালরা। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে দালালতন্ত্র বৃদ্ধি পেয়েছে, কৃষি কাজের মধ্যেও সিন্ডিকেট রাজ ঢুকে গেছে এবং এখানেও কাটমানি রয়েছে। তাই আজকে যে দ্রব্য তাদেরকে ন্যায্য মূল্যে বিক্রি করার কথা, সেটা তারা বিক্রি করতে পারছেন না। বেশিরভাগ টাকাটাই দালালদের পকেটে চলে যাচ্ছে, তৃণমূল শাসিত, তৃণমূল সঞ্চালিত পরিচালিত দালালদের হাতে ঢুকে যাচ্ছে। এই সঙ্গে আমি উত্তরবঙ্গের মেয়ে হিসাবে বিগত 30 বছর ধরে দেখেছি উত্তরবঙ্গে চাষিদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেটা বিগত দিনের বামফ্রন্ট সরকার তারাও কিন্তু করতে পারেননি। যারা বলেছিলেন সর্বহারা সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, মানুষকে অধিকার দেওয়ার সরকার, তারাও কিন্তু বিগত দিনে চাষিদের জীবনে কোনো আর্থসামাজিক উন্নয়ন আনতে পারেননি। যেটা দেখেছি আমরা চা বাগান থেকে এবং অন্যান্য কৃষিজীবী মানুষ, তারা মাইগ্রেট করে শহরে চলে গেছেন, দিল্লি, বম্বে ইত্যাদি জায়গায়। এবং উত্তরবঙ্গ আমাদের এই গরিব চাষি ভাইদের বাড়ির কন্যাদেরকে সুরক্ষিত করতে পারেনি। আমরা সবাই জানি আমাদের এই উত্তরবঙ্গ গার্ল চাইল্ড ট্রাফিকিংয়ের একটা সোর্স এরিয়া। কারা সেই কন্যারা? তারা তো এই চাষির ঘরেরই ছোট ছোট মেয়ে। সেটা চা বাগানেও ঘটছে, সেটা কৃষিজীবী শ্রমজীবী মানুষের জীবনেও ঘটছে। আজকে পশ্চিমবাংলা এবং উত্তর বাংলায় ক্রাইমের যে রেট, সেটা সর্বাধিক। স্পেশালি যারা
কন্যা এবং মহিলাদের বিরুদ্ধে যে ক্রাইম, সেগুলো এখানে সবচাইতে বেশি। এবং গবেষণা করে আমরা দেখেছি যে ঘরের কন্যা সন্তানরা আজকে ট্রাফিক হয়ে বাইরে বিক্রি হয়ে যাচ্ছেন, তারা সবই কিন্তু কৃষিজীবী পরিবারের কন্যা। এবং আজকে আমরা তাদেরকে সুরক্ষিত করতে পারিনি। দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি, বিভিন্ন সমাজসেবী সংস্থান তারা এর উপর কাজ করে তাদের সমীক্ষা দিয়েছেন। আমরা দেখেছি উত্তর বাংলায় ট্রাফিকিংয়ের রেট আমরা কম করতে পারিনি। আজকে আপনারা দেখেছেন তৃণমূল শাসিত সরকার সন্ত্রাসবাদকে প্রমোট করেছে, সন্ত্রাসজীবী মানুষকে তারা আশ্রয় দিয়েছে, শেল্টার দিয়েছেন। এই সন্ত্রাসের শিকার কারা হচ্ছেন? কিছুদিন আগে উত্তরকন্যা অভিযানে আমাদের যে ভাইটি মারা গেলেন, আপনারা জানেন, প্রয়াত উলেন রায়, তিনি একজন কৃষিজীবী মানুষ। আমরা সকলেই তার বাড়িতে গিয়েছি। আমরা দেখেছি তার যে আর্থিক অবস্থা, সেটা অত্যন্ত সংকটজনক। পরিবারের কাছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পৌঁছয়নি, জনধন যোজনা পৌঁছয়নি, সুকন্যা সমৃদ্ধি যোজনা পৌঁছয়নি, আয়ুষ্মান ভারত পৌঁছয়নি, পিএম কিষাণ পৌঁছয়নি, প্রধানমন্ত্রী আবাস যোজনা পৌঁছয়নি। এই কৃষিজীবী মানুষ যারা সন্ত্রাস এবং রাজনৈতিক সন্ত্রাসের শিকার হচ্ছেন বিনা কারণে, তারা নির্দোষ, কিন্তু তারা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলছে, প্রতিনিয়ত তার শিকার হচ্ছেন। আপনারা জানেন, আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রতিনিয়ত চাষিদের বাড়ি ভেঙে দেওয়া হয়, চাষিদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। আমার নিজস্ব লোকসভা কেন্দ্র মালদা, মুর্শিদাবাদ, প্রতিনিয়ত সেখানে চাষির বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। কিছুদিন আগে মালদা জেলায় একজন কৃষক, তার ছেলে আমাদের কিষাণ মোর্চার সভাপতি, তিনি কাজ করতে গিয়েছেন জমিতে, তাকে তৃণমূলী গুন্ডারা এসে চেপে ধরেন এবং বেধড়ক মারলেন। চাষের জমিতে ফেলে চাষি নিজের জমিতে সেখানে অত্যাচারিত হচ্ছেন। এই ধরনের ঘটনা উত্তরবঙ্গে আমরা প্রতিনিয়ত দেখছি এবং শুনছি। প্রগতি বা আধুনিকীকরণ, যেটা কৃষি ক্ষেত্রে উত্তরবঙ্গে হওয়া উচিত ছিল, সেটা হয়নি। তাতে বামফ্রন্ট সরকার ব্যর্থ হয়েছেন, তৃণমূল সরকার ব্যর্থ হয়েছেন। কৃষি ক্ষেত্রে যে ধরনের মডার্নাইজেশন হতে পারত, আজকে তার 1% আমাদের উত্তরবঙ্গে হয়নি। তাই উত্তরবঙ্গের মানুষ আজ থেকে 30 বছর আগে যখন উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, তখন যে অবস্থায় ছিলেন আজও সেই তিমিরে রয়েছেন। কৃষি কাজ নিয়ে যারা বেঁচে আছেন তারা অত্যন্ত কষ্টে, বিলো পভার্টি লাইন, তারা তাদের জীবনযাপন করছেন এবং তাদেরকে আমরা অন্নদাতা বলে অ্যাড্রেস করছি। কিন্তু আমি বলতে অত্যন্ত লজ্জিত, তাদের নিজের ঘরেই অন্ন নেই। তাই আমাদের ভারতীয় জনতা পার্টির নির্ণয়, আগামী দিনে যে ম্যানিফেস্টো প্রকাশ হবে, তাতে আমরা জানাবো কৃষি কাজে আধুনিকীকরণ, কৃষিজীবী মানুষের প্রগতি এবং উত্তর বাংলায় বিশেষ করে কৃষি কাজের উপরে অর্থনৈতিক বিনিয়োগ, সেটা আমাদের বিজেপি সরকার নিশ্চিত রূপে করবেন এবং চাষি ভাইদের জীবনে যেন রোশনি আসে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর ভারত। অর্থাৎ ভারতবর্ষের অধিকাংশ মানুষ কৃষিজীবী মানুষ। পশ্চিমবাংলার 70 লক্ষ মানুষ
কৃষক, তাদের পরিবারকে মেলালে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ কৃষিকাজে নির্ভরশীল। তাদের জীবনে আমরা কি করে রোশনি আনতে পারি, তাদেরকে আমরা কি করে আত্মনির্ভর করতে পারি, এটাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য। যে নির্বাচন 2021-এ আসতে চলেছে, আমরা আশা করছি কৃষিজীবী মানুষ ভারতীয় জনতা পার্টিকে যেভাবে স্বাগত জানাচ্ছে, বাংলার বুকে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে পারব এবং আত্মনির্ভর বাংলা, আত্মনির্ভর কৃষক, উত্তর বাংলার প্রগতিতে কৃষকের জীবনে আলোকপাত আমরা করতে পারব, এই আশা নিয়ে আজকে আমি আমার বক্তব্য আপনাদের সামনে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। দিদি, কেন্দ্রের কৃষিবিদ মানছে না কৃষকরা, তারা বিক্ষোভ করছে বহুদিন ধরে এবং হুমকি দিয়েছে রাস্তার মধ্যেই বাড়ি বানাতে। সেই সময় আপনি বলছেন যে কৃষকদের স্বার্থে আপনাদের দল কাজ করছে। সারা ভারতবর্ষের কৃষিজীবী মানুষকে আমরা রাস্তায় নামতে দেখিনি। আমরা দেখছি দিল্লির একটি বর্ডারে, সেখানে কিছু রাজনৈতিক দল দ্বারা প্ররোচিত কৃষক, তারা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছেন। তাদের মধ্যে 40টি ইউনিয়ন কাজ করছে। স্বয়ং প্রধানমন্ত্রীজি তাদেরকে স্বাগত জানিয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছেন এবং আমরা দেখেছি মাননীয় অমিত শাহ তিনি তাদেরকে ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন কথাবার্তা বলার জন্য। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকের অধিকার আছে নিজেদের মতামত জানানোর, তারা জানাচ্ছেন। কেন্দ্রীয় সরকার বিষয়টা ডাইরেক্টলি দেখছেন। আশা করি তাদের যে মতামত, সেই মতামত কেন্দ্রীয় সরকারের কৃষি বিভাগে নথিভুক্ত হবে এবং সেগুলো যথাযথভাবে অ্যাড্রেস করা হবে। তাদের যে বিক্ষোভের রাত, সেটা যে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে না বা বেঙ্গলে ছড়িয়ে পড়বে না, সেই ব্যাপারে নিশ্চিত? তারা বিগত 1.5 মাস ধরে বসে আছেন, এখনো পর্যন্ত কোথাও ছড়িয়ে পড়েনি। তার কারণ সাধারণ খেটে খাওয়া কৃষিজীবী মানুষ, কৃষক, তারা বুঝতে পেরেছেন তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা হচ্ছে, তাদেরকে সামনে রেখে রাজনীতি করা হচ্ছে। সেটা আজকে ভারতবর্ষের মানুষ, বাংলার কৃষক খুব ভালোভাবে বুঝেছেন। তাই তারা রাস্তায় নামছেন না। যারা রাস্তায় নামছেন, শোনা কথা মিডিয়া বন্ধুরা লিখেছেন, তাদের নিজস্ব টার্নওভার 300 কোটির ওপরে। সুতরাং আমি তাদেরকে কৃষক বলবো না, তারা কৃষিকাজে যুক্ত বড় বড় মহাজন। তাদের কোথাও বিজনেস ইন্টারেস্টে ঘা লাগছে কিনা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট খতিয়ে দেখছেন এবং আগামী দিনে দেখবেন। 30 दिसंबर को किसान एवं मंत्री पक्ष के बीच बैठक में 2 मांगों को पूर्ण रूप से मान लिया गया। 4 में से 4 जनवरी को होने वाली बैठक में वापस राकेश सिंह टिकैत का ये बयान है कि आने वाली 4 जनवरी को बैठक में जब तक काले कानून को वापस नहीं लिया जाता, हम इस आंदोलन को जारी रखेंगे। आप इस मांगों को किस तरीके से देखते हैं? क्योंकि 2 मांगों को मान लिया गया है, तो किसान कहीं ना कहीं इस पक्ष में आ चुके हैं कि वो बाकी की 2 मांगों को भी मंत्री पक्ष मान लेंगे, नरेंद्र सिंह तोमर हो या पीयूष गोयल हो या नरेंद्र मोदी की सरकार हो। तो आप इसको किस तरीके से देखते हैं? जैसे मैंने कहा कि गणतांत्रिक देश है हमारे देश, जो हमारा शान है कि पूरे विश्व में हम सबसे बड़ा गणतांत्रिक देश है। तो हमारे यहाँ अगर कृषिजीवी कोई संस्थान या कोई फेडरेशन, उनके कोई विषय है जो वो चर्चा में रखना चाहते हैं, सरकार के साथ वो डायलॉग कर रहे हैं, डिस्कशन कर रहे हैं, तो उसका मिटमाट जो होगा, उनमें जो निगोसिएशन होगा, तो वो स्वयं नरेंद्र सिंह तोमर जी देख रहे हैं। प्रधानमंत्री जी खुद उनको स्वागत किया है। तो मुझे ऐसा नहीं लगता है कि ये विषय को लेके हमें बंगाल में बैठ के, उत्तर बंगाल में बैठ के इतना चिंता करना चाहिए। क्योंकि आप लोगों ने देखा उत्तर बंगाल में जो चाषी भाई लोग हैं, किसी को आपने सड़क में देखा, किसी को प्रोटेस्ट करते हुए देखा? क्योंकि वो बेचारे, उनके पास खाने को नहीं है, उनके पास घर में अपना अन्न नहीं है। वो जानते हैं कि ये सब राजनीति है, उनके पास राजनीति करने का समय नहीं है। उनको खेत में जाना है, उनको खेती करना है, उनके उत्पादन सही मूल्यों में उसको बिक्री करना है। वो इंटरेस्टेड नहीं है कि राजनीति हो उनको लेके। इसलिए कोई भी तृणमूल सरकार के साथ
या कोई भी विरोधी पक्ष जो भाजपा का विरोधी है, किसी के साथ कृषक भाई नहीं खड़ा है। बल्कि मैं भारतीय जनता किसान मोर्चा के पक्ष से जब भी मैं जा रही हूँ, मुझे दिखता है कि चटाई बैठक में, सुनुन चाची भाई में, और हम लोग खटिया बैठक कर रहे हैं। प्रतिदिन 100-200 फार्मर हमारे साथ आराम से जुट रहे हैं, हमारे साथ मुरमुरा खा रहे हैं। उनके जो दुख है, दर्द है, उसको वो व्यक्त करना चाहते हैं। मैम, आपने कहा कि उत्तर बंगाल की बात है, चलिए उसी की बात करते हैं। अरुणाचल प्रदेश में जेडीयू के 6 सांसद छोड़ बीजेपी में आ जाते हैं और उसके बाद केसी त्यागी जो जेडीयू